My dear students, I am Professor Dr. Abu Hassan is going to discuss the questions usually asked in Viva from the breast chapter. And out of a benign disease, mastalgia is one of them. And in daily practice, mostly we got the patient having the mastalgia. Mastalgia is a very common symptom regarding the patients, among our patients, and this mastalgia is nothing but it is the patient suffers pain in her breast. That is why we are called it as a mastalgia. And this mastalgia আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে সাইক্লিক মাস্টালজিয়া, একটা হচ্ছে নন সাইক্লিক মাস্টালজিয়া। সাইক্লিক মাস্টালজিয়াটা সাধারণত বিগিনস সিন্স অ্যাভারেজ 34 ইয়ার্স অফ এজ। এটা সাধারণত দেখা যায় যে 30, 35, 40 বছর বয়স থেকে এটা শুরু হয়। অ্যান্ড রিগার্ডিং দি মেনস্ট্রুয়াল সাইকেল, পেশেন্ট ফিলস পেন ইন হার ব্রেস্ট, যেটা হয়তো তার অনেক বছর লং টাইম ধরে ওভার 30 ইয়ার্স, 40 ইয়ার্স ও 34 ইয়ার্স ধরে তার আছে, কিন্তু সেটা তাকে রিলিভ করছে যখন সে মেনোপজ হচ্ছে। সামটাইমস ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান ইনক্রিজ দি পেন, দ্যাট ইজ লিফটিং অ্যান্ড প্রলংড ইউজ অফ আর্ম। এই সাচ টাইপ অফ পেশেন্ট তোমাকে কমপ্লেন করবে যে আমি যদি হাতে কাজ করি অথবা হাত দিয়ে যে কোনো জিনিস উঁচু করি তাহলে আমার ব্রেস্টে পেন হবে। তাহলে মাস্টালজিয়ার মেন কমপ্লেন হচ্ছে পেন ইন দি ব্রেস্ট, এবং এটা তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে এটা রিলেটেড। এবং মেনস্ট্রুয়াল সাইকেলের সময় পেনটা বেশি হয়, অথবা কাজ করলে বেশি হয়, অথবা হাতটা অ্যাফেক্টেড সাইডের লিম্বটা রেইজ করলেও বেশি হয়। দিস ইজ সাইক্লিক মাস্টালজিয়া। বাট আফটার মেনোপজ obviously this mastalgia is not exist. So যদি আফটার মেনোপজ যদি তার কোনো পেশেন্ট তার কমপ্লেন করে যে আমার ব্রেস্টে পেন আছে, তাহলে তোমাকে কিন্তু আদার প্যাথোলজির কথা চিন্তা করতে হবে আদার দেন সাইক্লিক মাস্টালজিয়া। নন সাইক্লিক মাস্টালজিয়াটা হচ্ছে ইট অ্যাফেক্টস ওল্ডার ওম্যান, অ্যারাইজেস ফ্রম চেস্ট ওয়াল, ব্রেস্ট ইটসেলফ অর আউটসাইড দি ব্রেস্ট। এটা একটা ভেগ কমপ্লেনের মতো রোগীরা এসে কমপ্লেন করে, এটা ওল্ডার এজের মহিলারা, যে সেখানে আমার বুকে ব্যথা করছে, ব্রেস্টে ব্যথা করছে, এবং এই ব্যথাটা তোমার বুকের থেকে উঠে আসছে। তারা রিপস কেসটা বোঝাতে চায়, যে ব্রেস্টের চারিপাশটা বোঝাতে চায় যে এরকম সারাউন্ডিংস থেকে অথবা রিপ কেস থেকে ব্যথাটা আসছে। ইট ইজ এ নন সাইক্লিক মাস্টালজিয়া। এবং দিস টাইপ অফ ব্রেস্ট পেন ইজ ভেরি ভেরি টাফ টু ট্রিট, বিকজ patient psychology reaches in such a stage that whatever the drug you given, whatever the advices you given to her, nothing can help her. Obviously, we have some drugs, we must have to use that drugs, and the most preferable drug is danazol. Danazol in the dose of 200 to 300 milligram daily. If we can use this drug, it slowly reduces, slowly improves the patient's sufferings. And usually it is given on the days 14 to 28 days of menstrual cycle after pain relief. আমরা সাধারণত এটা 14 থেকে 28 দিন অফ মেনস্ট্রুয়াল সাইকেল আমরা এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে বলি। সো এটা লং টাইম একটু ইউজ করতে হয়। প্রথমে আমরা 200 থেকে 300 মিলিগ্রাম দিয়ে শুরু করি, তারপর গ্র্যাজুয়ালি এটাকে আমরা রিডিউস করে 100 মিলিগ্রাম ডেলি রাখি অথবা অল্টারনেট ডেতে রাখি। However, response are usually seen within 3 months, but it has got a problem that patient complains of weight gain, acne and hirsutism. তাহলে এই ডানাজলটা তোমাকে মাস্টালজিয়াটাকে ইমপ্রুভ করে বটে, বাট এর একটা সাইড ইফেক্ট আমরা পাই, সেটা হলো পেশেন্ট ওয়েট গেনের কথা বলে, একনি ডেভেলপ করতে পারে এবং হিরসুটিজমের কথাও তারা বলতে পারে। বাট যেটাই হোক, তাকে মাস্টালজিয়ার ট্রিটমেন্ট তো আমাদেরকে করতে হবে। অ্যানাদার ইম্পর্টেন্ট বিনাইন ডিজিজ কথা আমরা আগের দিন আলাপ করেছি, শুধু নামটুকু বলেছি, আমি বিস্তারিত আলাপ করি নাই। দ্যাট ইজ দ্য গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া এইটা নিয়ে তোমাকে ভাইবা বোর্ডে অনেক সময় অনেক কথা জিজ্ঞাসা করা হতে পারে।
সো এখানে কিছু কথা তোমাদের জেনে রাখো যে হোয়াট ইজ গাইনোমেশিয়া। গাইনোমেশিয়া ইজ দি গ্রোথ অফ গ্ল্যান্ডুলার টিস্যু ইন মেল ব্রেস্ট। তাহলে গাইনোকোমেশিয়া ইজ দি গ্রোথ অফ গ্ল্যান্ডুলার টিস্যু ইন দি মেল ব্রেস্ট। The name comes from the Greek term gyne plus mastos meaning female like breast। অর্থাৎ এই গাইনোকোমেশিয়াটা এসছে একটা গ্রিক শব্দ থেকে, এর অর্থ দাঁড়াচ্ছে যে ফিমেল লাইক ব্রেস্ট। একটা মেল পেশেন্টের যদি একটা মেল পার্সনের যদি ফিমেল লাইক ব্রেস্ট হয়, এই কন্ডিশনকে আমরা বলি গাইনোকোমেশিয়া। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস এই সম্বন্ধে জানতে হবে যে ইউজুয়ালি ইট ইজ ইউনিল্যাটারাল। বোথ বাইল্যাটারাল সাধারণত কম হয়, এটা ইউনিল্যাটারাল অ্যান্ড অকার্স ইন ইয়ং ম্যান। দেয়ার ইজ নো হরমোনাল ডিসফাংশন ইন ইউনিল্যাটারাল গাইনোকোমেশিয়া। যদি আমরা ইউনিল্যাটারাল গাইনোকোমেশিয়ার কোনো পেশেন্ট পাই, যদি তাকে আমরা প্রথমে কি ধরে নেব যে হ্যাঁ ডেফিনেটলি তার ভিতরে কিছু ফিমেল হরমোনের আধিক্য হয়তো বা এসেছে, দ্যাট ইজ হোয়াই দি ব্রেস্টটা এনলার্জ করেছে। কিন্তু ইউনিল্যাটারাল গাইনোকোমেশিয়ার ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনে তেমন কোনো হরমোনিক চেঞ্জটা পাই না। আর যদি বায়োল্যাটারাল গাইনোকোমেশিয়া হয়ে থাকে, ইট ইজ ডিউ টু সিস্টেমিক কজ। হোয়াট আর দ্য কজেস অফ দি গাইনোকোমেশিয়া? গাইনোকোমেশিয়ার অনেকগুলো কজ আছে, সেগুলোর ভিতরে ইন পিউবার্টাল এজ ইট ইজ দি কমনেস্ট মেল ব্রেস্ট লেশন। ইট ক্যান বি আইদার ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল and reassurance is the only treatment that is required. The lesion will generally settle spontaneously but may persist for months or years. যদি একটা পেশেন্ট তোমার কাছে গাইনোকোমেশিয়া নিয়ে এসে থাকে, সাথে সাথে তাকে তুমি বলবে না যে চলো আমরা কেটে এটাকে সমান করে দিচ্ছি। নো, তাকে তুমি সাইকোলজিক্যালি সাপোর্ট দাও, রিঅ্যাসুরেন্স করো। দেখা যেতে পারে যে ওভার দি মান্থস এটা হয়তো আস্তে আস্তে তোমাকে রিমুভ হয়ে যেতে পারে। গাইনোকোমেশিয়া কিছু যদি কোনো পেশেন্ট তোমার কাছে আসে, তাহলে আমাদের অনেকগুলো জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর এই পেশেন্টটার আছে কিনা। তারপরে কি আছে, অ্যাকিউট টেস্টিকুলার ফেলিওর আছে কিনা। দ্যাট ইজ অ্যাকিউট টেস্টিকুলার ফেলিওরটা আমরা কখন পেতে পারি? যদি কোনো পেশেন্টের মামস হয়ে থাকে, যদি কোনো পেশেন্টই রেডিয়েশন ট্রিটমেন্ট নিয়ে থাকে, তাহলে কিন্তু তোমার এটা অ্যাকুয়ার টেস্টিকুলার ফেলিওর হতে পারে। আরেকটা কী হতে পারে, সেকেন্ডারি টেস্টিকুলার ফেলিওরটা কি হয়, যেটা হাইপোপিটুটারিজম যদি থাকে অথবা আইসোলেটেড গনোডোট্রপিন ডেফিসিয়েন্সি যদি থাকে, তাহলে এই পেশেন্টের সেকেন্ডারি টেস্টিকুলার ফেলিওর থাকে। আর হতে পারে কি এন্ডোক্রাইন টিউমার্স যদি থাকে, দ্যাট ইজ টেস্টিকুলার, অ্যাড্রিনাল অ্যান্ড পিটুইটারি টিউমার যদি তার থেকে থাকে, তাহলে কিন্তু তার গাইনোকোমেশিয়া মেল পার্সনের আসতে পারে। এন্ডোক্রাইন টিউমার যদি হয়ে থাকে পেশেন্টের, তাহলেও সেখানে দেয়ার হ্যাভ দি চান্স টু ডেভেলপ গাইনোকোমেশিয়া। অ্যান্ড দি এন্ডোক্রাইন টিউমার্সের ভিতরে আমরা সাধারণত সার্চ করি টেস্টিকুলার কোনো টিউমার আছে কিনা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো টিউমার আছে কিনা, অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার আছে কিনা। এগুলো হলে থাকলে অ্যাড্রিনাল, তারপরে পিটুইটারি এবং টেস্টিকুলার কোনো টিউমার যদি থেকে থাকে, আমরা গাইনোকোমেশিয়া পেতে পারি। সামটাইমস সাম hepatic diseases like alcoholic cirrhosis and হেমোক্রোমাটোসিস, এই দুটো ডিজিজ হলেও আমরা গাইনোকোমেশিয়া পাই। এর বাইরেও কিছু ড্রাগ আছে, যে ড্রাগগুলো অনেক সময় আমরা পেশেন্টকে সাজেস্ট করি বা কোনো ফিজিশিয়ান সাজেস্ট করেন, সেই ড্রাগ ইউজারদের ভিতরেও এরকম গাইনোকোমেশিয়া টেন্ডেন্সি আসতে পারে। স্পাইরোনোল্যাকটোন ইজ এ ডায়োটিক ড্রাগ, এটা সাধারণত আবার কিন্তু এস্ট্রোজেন অ্যাগনিস্ট। এই ধরনের ড্রাগ যদি স্পাইরোনোল্যাকটোন, যেটা পেশেন্টকে যদি আমরা কোনো কারণে আদার কোনো মেডিকেল কজের জন্য লং টাইম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। আরেকটা হতে পারে কি হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, দ্যাট ইজ ফেনোথায়াজাইন্স টাইপের যে ড্রাগগুলো আছে, এটা যদি আমরা পেশেন্টকে লং টাইম ইউজ করি, তাহলে আমরা সেখানেও পেতে পারি এটা গাইনোকোমেশিয়া। আরেকটা হলো কি টেস্টোস্টেরন টার্গেট সেল ইনহিবিটরস, দ্যাট ইজ সাইমিটিডিন, ক্রিপ্টোরিন। তাহলে সাইমিটিডিনটা প্রথমে মনে রাখো, নেক্সটটা তোমাদের মনে রাখতেও চলবে। সাইমিটিডিন টাইপ অফ ড্রাগ, এটা হলো কি টেস্টোস্টেরন টার্গেট সেল ইনহিবিটরস। এইগুলো যদি আমরা ইউজ করি, অর্থাৎ স্পাইরোনোল্যাকটোন, ফেনোথায়াজাইন্স, সাইমিটিডিন, এই জাতীয় ড্রাগগুলো যে লং টাইম ইউজ করা হয়, তাহলেও সেখানে গাইনোকোমেশিয়া আসতে পারে।
তাহলে গাইনোকমেশিয়ার পেশেন্ট আসলেই কিন্তু আমরা সাথে সাথে কেটে কুটে সমান করে দিব না। নাও রিগার্ডিং দি ট্রিটমেন্ট অপশনস অফ গাইনোকমেশিয়া, প্রথমে আসছে ফর ফিজিওলজিক্যাল কজেস রিঅ্যাসুরেন্স ইজ অল হোয়াট ইজ নিডেড। আমাদের কাছে যদি মনে হয়ে থাকে পেশেন্টের যে ইট মে বি দি গাইনোকমেশিয়া মে বি ডিউ টু দি ফিজিওলজিক্যাল কজেস, তাহলে আমরা ধারণা করতে পারি যে অ্যাট টাইম ইট উইল বি ওভার, সো পেশেন্টকে আমরা রিঅ্যাসুরেন্স করে আমরা ছেড়ে দিতে পারি। আর যদি মনে হয় যে কিছু ড্রাগ, আগে যেটা বললাম স্পাইনোলেকটন, সাইমেটিডিন, এই যেহেতু যে ড্রাগগুলো যদি সে ইউজ করে থাকে, তাহলে উই শুড হ্যাভ টু স্টপ দি ড্রাগস কজিং গাইনোকমেশিয়া। আরেকটা কী করা যেতে পারে, যদি এর বাইরে আমরা আরেকটু কিছু করতে পারি কি, দি সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি ইন ট্রাবলসাম কেসেস। যদি মনে হয়ে থাকে যে না ওইগুলো কোনো ফিজিওলজিক্যাল কারণ পাচ্ছি না বা কোনো ড্রাগ ইউজ করা হচ্ছে যেটা গাইনোকমেশিয়া করে তেমনও পাচ্ছি না, তাহলে উই হ্যাভ দি অপশান টু পারফর্ম সার্জারি, এবং সেটা কি সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি ইন ট্রাবলসাম কেসেস। যেহেতু এটা গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া হচ্ছে, আমরা এটাকে ছোট করে অপারেশন করে আমরা এই এক্সেস টিস্যুটাকে আমরা রিমুভ করতে পারি। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো কি লাইপোসাকশন করা যেতে পারে। লাইপোসাকশন অ্যাসিস্টেড মাস্টেক্টমি করা যেতে পারে। লাইপোসাকশন করলে কি হয়, এক্সেস ফ্যাটগুলো রিমুভ হয়ে যায়, পেশেন্ট মে গেট বেনিফিট। তো দিস আর দি ট্রিটমেন্ট অফ গাইনোকমেশিয়া। সো এটা প্রায় আমরা তোমাদের কাছে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ইভেন যদি কোনো পরীক্ষার সময় কোনো গাইনোকমেশিয়ার পেশেন্ট আমাদের রেঞ্জের মধ্যে আসে, আমরা কিন্তু এটাকে শর্ট কেস হিসাবেও রাখতে পারি অথবা লং কেস হিসাবেও রাখতে পারি। সো সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল রেখো। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে কিছু ব্রেস্টে অনেক সময় আনডিউ কিছু ট্রমা ঘটতে পারে। এই যে ট্রমার কারণে ব্রেস্টে কিন্তু কিছু প্রবলেম আসে, যেগুলোকে আমরা বিনাইন কন্ডিশনের ভিতরে, বিনাইন ডিজিজের ভিতরেই ফেলি। ট্রমাটা বিভিন্ন কারণে ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, তারপরে সেলফ ইনফ্লিক্টেড হতে পারে, অথবা আদার এনিওয়ে দেয়ার মে বি যে ট্রমা হয় ব্রেস্টে, সেক্ষেত্রে কি হয়, ব্রেস্টের ভিতরে ফ্যাট আছে, এই ফ্যাটগুলো নেক্রোসিস হয়। এই ফ্যাটগুলো নেক্রোসিস হয়ে কিছু ফোকাল ফাইব্রোসিস হয় অ্যান্ড সাইক্রেট্রিক্স ফর্মেশন হয়, অর্থাৎ একটা হার্ড মাস মতো ফর্মেশন হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে অনেক সময় যে কনফিউশনে পড়ে যাই যে হোয়াই দিস সর্টস অফ লেশন অ্যাপিয়ার্স ইন দ্য ব্রেস্ট। তো যদি আমরা প্রপার হিস্ট্রি নিতে পারি বা হিস্ট্রির সাথে আমরা যদি একটু এটা সার্চ করি যে হোয়েদার ইউ হ্যাভ গট এনি ট্রমা, রিসেন্ট ট্রমা ইন ইউর ব্রেস্ট অর নট, তাহলে কিন্তু আমরা এটা মানে ইজিলি এটাকে আমরা ডিমার্কেট করতে পারি। সামটাইমস পোস্ট সার্জিক্যাল স্কার, হেমাটোমা অর সেরোমাও কিন্তু হয়। ধরো আমার কাছে ব্রেস্টের একটা ফাইব্রয়েডনোমা নিয়ে এসেছে, এই পেশেন্টকে আমি অপারেশনটি করলাম, বাট আমি খুব মেটিকুলাসলি করতে পারি নাই। সেখানে কি হলো, পোস্ট অপারেটিভ এসে দেখা গেল যখন হেমাটোমার জন্য ব্লাড কালেকশান হয়েছে, হয়ে আবার একটা সোয়েলিং হয়েছে। প্রথম দিকে হয়তো আমরা তাকে কিছু বোঝাই ছেড়ে দিলাম, এই হেমাটোমাটা কিন্তু অর্গানাইজড হয়ে যেতে পারে, অথবা এটা সেখানে কিন্তু একটা ফাইব্রোসিস করে একটা লাম্প, পার্মানেন্ট লাম্পের মতো হয়ে যেতে পারে। ইভেন যদি আমরা যে স্কিন যে ক্লোজ করেছি সেটাতে যদি প্রপারলি ক্লোজ না হয়ে থাকে, স্কিন একটা স্কার হতে পারে, সাবকিউটানাস টিস্যুর ভিতরে স্কার হতে পারে, সেটাও কিন্তু একটা ব্রেস্টের লাম্প হিসাবে আমাদের কাছে আসতে পারে। সো ব্রেস্ট লাম্প আসলেই ইট ইজ টিউমার, আইদার বিনাইন আর ম্যালিগন্যান্ট তা নয়, এই লাম্প হওয়ার আরও কিছু কারণ থাকতে পারে, বিশেষ করে ফ্যাট নেক্রোসিস হচ্ছে কিনা, ট্রমার হিস্ট্রি আছে কিনা, পোস্ট অপারেটিভলি এটা হয়েছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় আনতে হবে। ঠিক আছে? সো এগুলো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমার মনে হয় তোমরা কেয়ারফুলি সব কিছু করতে পারবে। আরেকটা জিনিস আছে যে ডাক্ট অ্যাক্টিসিয়া, এই কন্ডিশনটা তোমরা একটু মাথায় রাখবা। ডাক্ট অ্যাক্টিসিয়াটাও অনেক সময় একটা বিনাইন কন্ডিশান, বাট এটা নিয়ে অনেক সময় আমাদের ভিতরে কনফিউশন অ্যারাইজ করে যে হোয়েদার এটা অন্যদিকে টার্ন নিচ্ছে কি না নিচ্ছে। তো নাও দিস ইজ অল অ্যাবাউট দি কোশ্চেন্স উই হ্যাভ ফিক্সড ফর ইউর ভাইভা এক্সামিনেশন। অ্যান্ড আমরা একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন আলোচনা করেছি, বা যেটুকু আলোচনা করেছি এর ভিতরে হয়তো অনেক কোশ্চেনের অ্যান্সার রয়ে গিয়েছে। সো
you should be serious regarding your reading. এবং আমার মনে হয় যে যেটুকু আমরা আলাপ করলাম এর বাইরে খুব কম কোশ্চেনই আসবে যেটা তোমাদের কাছে অপরিচিত মনে হবে। সো তোমরা এই আলোচনার বিষয়বস্তুগুলোই যদি ঠিকভাবে মেমোরাইজ করতে পারো, যদি ইফ ইউ আর এবল টু কিপ ইন your brain, then there will be no problem in the Viva board regarding this chapter. Okay, this is end today. So thank you.